ইভান আর ইমিচু তাদের বাসায় আসে। তখন তাদের কাজের লোকেরা তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোথায় ছিল আর এত দেরি কেন হলো। তখন তারা জানায় তারা লং ড্রাইভে গিয়েছিল। তখন তারা জিজ্ঞাসা করে, ও তোমাদের সময় অনেক ভালো কেটেছে তাই না? তখন তারা দুইজনে একসাথে না বলে ওঠে। তাদের না শুনে তারা তো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, কেন তোমরা একসাথে ছিলে, তাহলে তোমাদের সময় ভালো কেন ছিল না? তখন দুইজনেরই তাদের ওই সিনটির কথা মনে পড়ে যায়, যে তাদের মধ্যে রোমান্টিক সিনগুলো হয়েছিল। এগুলোর কথা মনে পড়ে দুইজন ভয় পেয়ে যায়। তারপর আমরা দুইজনকে তাদের রুমে দেখতে পাই। ইমিজু বাসায় এসে ফ্রেশ হয়ে ওই কথাগুলো বারবার মনে করছিল আর ভাবছিল, আমি তো কোনো কিছু ইচ্ছে করে করিনি, সবকিছুই একটা অ্যাক্সিডেন্ট ছিল। অন্যদিকে আমাদের ইভানকে দেখানো হয়, সেও এমনই চিন্তাধারায় ছিল। তারপর সে চিন্তা করে ইমিজুর সাথে দেখা করবে। যখন সে ইমিজুর সাথে দেখা করতে যায়, ইমিজুও তাকে দূর থেকে দেখতে পায়। কিন্তু তারা একে অপরের সাথে দেখা করে না, প্রত্যেকেই নিজেদের রুমে চলে যায়। পরদিন সকালে আমরা ইমিচুকে দেখতে পাই, যে কিনা রেডি হয়ে লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখনই তার দেখা হয়ে যায় ইভানের সাথে। ইভানকে দেখে সে নিচে পড়ে যাচ্ছিল, তখন ইভান তাকে ধরে আর পড়ে যাওয়া থেকে আটকায়। দুইজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা একে অপরের সাথে কথা বলে না। ইভান জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলে, আমি কোম্পানির সিইও, তোমার কি মনে নেই আমাকে কাজে যেতে হবে? একথা বলে সে বাহিরে বের হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই আসলে সে চার্চে গিয়েছিল। চার্চে গিয়ে সে কাল রাতের কথা সবকিছু এক্সপ্লেইন করে, যে সে ইচ্ছে করে কোনো কিছুই করেনি। চার্চের ফাদার সবকিছুই শুনছিলেন, উনি ভিতরেই ছিলেন। সে যখন বাইরে বের হয়ে আসে তখন তার প্রাইম মিনিস্টারের সাথে দেখা হয়ে যায়। প্রাইম মিনিস্টার, যে কিনা তার বন্ধু ছিল, সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আমি তো জানতাম তুমি ধর্মে বিশ্বাস করো না, এখন তো দেখা যাচ্ছে পুরোই উল্টা, তুমি তো অনেক ধার্মিক। তখনই ইভান ইমিচুকে কল করে। সে তাকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে, সে তার সাথে দেখা করতে চায়। তখনই আমাদের প্রাইম মিনিস্টার বলে ওঠে, চলো তুমি কোথায় যেতে চাচ্ছ? এদিকে ইভান এটা শোনার পর তার অনেক বেশি খারাপ লাগে। সে ভাবছিল হয়তো তারা একসাথে সময় কাটাচ্ছে। ওই দিন যে কথাগুলো সে শুনেছিল ওইগুলো তার কানে বাজছিল। এদিকে প্রাইম মিনিস্টারকে দেখানো হয় যে কিনা ইমিজের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, যাতে সে নিজের স্বার্থের জন্য নিজের এমন কোনো ক্ষতি করে না বসে, যার জন্য পরে তাকে পস্তাতে হয়। ইমিচু তখন বলে, আপনাকে চিন্তা করতে হবে না। আমি নিজের ভালো খুব ভালোই বুঝি। আর আমি এমন কোনো কাজ করব না যাতে আমার কোনো ক্ষতি হয়। তারপরও প্রাইম মিনিস্টার বলছিল, আমার তোমাকে সন্দেহ হচ্ছে। এবার না তুমি বোকামি করে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে নাও। তখন ইমিচু বলে, আপনি চিন্তা করবেন না, আমি ঠিকঠাক সিদ্ধান্তই নিব। তারপর সে তার অফিসের ভেতরে চলে যায়। আর সে তখন বকবক করতে শুরু করে, আমি খুব ভালো করেই জানি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখতে হয়। আমাকে জ্ঞান দিতে আসছে, নিজের জ্ঞান নিজের কাছেই রাখুক। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। সে জানতে চায় যে তাকে কি কি করতে হবে আজ। অন্যদিকে আমাদের ম্যাজিস্ট্রেটকে দেখানো হয়, যে কিনা তার রুমে বসেছিল। ইউয়ান আসে তার বিয়ের ডেট ঠিক করানোর জন্য। সে তখন তাকে জিজ্ঞাসা করে কোন ডেটটিতে বিয়ে ভালো হবে। সে তখন একটি সুন্দর ডেট দেখিয়ে দিলে জিজ্ঞাসা করে যে এই ডেটটি তুমি কেন চুজ করলে। তখন সে ডেটটি দেখতে পায় আর বুঝতে পারে আসলেই ডেটটি অনেক ভালো হবে তার জন্য। তাই সে বলে, আচ্ছা এই ডেটই ফাইনাল থাকবে। সিন শিফট হয় ইমিজুর কাছে, যে কিনা তার সব করার জন্য তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে যায়। কে কিভাবে কাজ করছিল প্রত্যেকটি জিনিসই সে দেখছিল। তখন তাকে তার এক্স সার্ভেন্ট এসে একটি নেকলেস পরিয়ে দেয় আর বলে, এটা আপনার উপর অনেক ভালো মানাচ্ছে। সে তখন তাদেরকে বলে, যেহেতু আমার বিয়ে হয়ে যাচ্ছে, এখন আমি আমার কোম্পানির দিকে তেমন একটি নজর দিতে পারবো না। তোমরা সবাই মিলে আমার সবটিকে ভালোভাবে চালাবে। তারপর সে তার ভাই আর ভাবিকে এখানে আসতে বলে। তার ভাবি তো তার সাথে অনেক ভালো আচরণ করছিল, কারণ তার অনেক বড় ফ্যামিলিতে বিয়ে হবে। তার ভাই তো তার ভাবির জন্য একটি সুন্দর নেকলেস দেখায় বিজি ছিল। তারপর সে তার ভাইকে ডেকে নিয়ে আসে আর বলে, তুমি এই কোম্পানি সামলাতে পারবে তো? তার ভাই বলে, কি বলছো, এই কোম্পানিকে আমাকে দিয়ে দিবে? সে তখন বলে, হ্যাঁ, এই কোম্পানি আজ থেকে তোমার, তুমি খুব ভালোভাবে সামলে নিও। তারপর তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে, আপনি এই কোম্পানি আপনার ভাইকে কেন দিয়ে দিলেন? আপনি এত কষ্ট করে এটাকে দাঁড় করিয়েছিলেন। তখন সে বলে, এই কোম্পানির হকদার আমার ভাই, তাই তাকে দিতে বাধ্য হলাম। তারপর আমরা দেখতে পাই সে চলে যায় মহলে। তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে জানায় যে এখানে আমার বিয়ের কাপড় চোপড় চুজ করার জন্য এসেছি। ভিতরে ইউভান রয়েছে, সে তার মতো করে চুজ করছে, চলো আমরা আমাদের মতো গিয়ে চুজ করি। তারপর সে ভিতরে চলে যায় তার বিয়ের ড্রেস চুজ করার জন্য। এদিকে ইউভান তার ড্রেস পরে দাঁড়িয়েছিল। সে তার দিকে তাকিয়ে থাকে। তারপর নিজের চোখ সরায় আর নিজের ড্রেসগুলো দেখতে চলে যায়।
ইমিচু একটি ড্রেস পরে বাহিরে বেরিয়ে আসে, যেই ড্রেসটি দেখতে অনেক সুন্দর ছিল। তাকেও দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই আমাদের নায়ক তাকে দেখতেই থাকে। তার চুলগুলো কিছুটা এলোমেলো হলে সে এইগুলো সরিয়ে দেয়। এটা দেখে আমাদের নায়িকা তো মহা নার্ভাস। তখনই এখানে কোটলেটি চলে আসে আর বলে যে কিছুদিনের মধ্যে একটি ফ্যামিলি ডিনার হতে যাচ্ছে, যেই ডিনারে আমাদের নায়িকা এবং নায়কের ফ্যামিলি উপস্থিত হবে। আমাদের নায়িকা টেনশনে পড়ে যায়, কারণ তার বাবা এই ডিনারে আসবে, তো ডিনারে তাকে ইনভাইট করতে হবে, বুঝিয়ে বলতে হবে। ইউভানের যে সিকিউরিটি সে চলে যায় তার বাবার কাছে আর তাকে গিয়ে বলে যে মিনিস্ট্রি তাকে ইনভাইট করেছে। এটা শোনার পর সে জানায় তার অনেকগুলো মিটিং রয়েছে, সে আসতে পারবে না। তখন তাকে বলা হয় প্রত্যেকটি মিটিং যাতে সে ক্যান্সেল করে দেয়। মিটিং ক্যান্সেল করেও তাদেরকে যেতে হবে। এদিকে আমরা ইভান আর এমিচুকে দেখতে পাই, তারা দুইজন বসেছিল। তখনই কোর্টলেডি বলে যে তাদের কিছু টেস্ট করা হবে, বিয়ের আগে তাদের টেস্ট করা হবে, কারণ টেস্টগুলো অনেক ইম্পর্টেন্ট। ইমিজুকে টেস্ট করা হবে বিশেষ করে, কারণ তাদের বংশধর প্রয়োজন। রাজাদের ফ্যামিলি বংশধর ছাড়া চলে না। এটা শোনার পর ইমিজুর গলা শুকিয়ে যায়। এটা তো গলা শুকানোর কথাই ছিল, একটি মেয়ের জন্য এটা নর্মাল একটি বিষয় ছিল না। সাথে আমাদের ইভানেরও টেস্ট করা হবে, যার কারণে ডক্টর আসছে তাদের টেস্ট করতে। সবাই চলে যাওয়ার পর ইভান ইমিজুকে বলে, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? কারণ কাল রাতের পর থেকে তুমি আমার সাথে কথা বলছো না। সে তখন জানায় তার কিছুই হয়নি, সে তো নরমাল। তখন সে বলে যে কাল রাতের বিষয়টা নিয়ে কি তুমি চিন্তা করছো? তখন সে জানায় না, সে এখন যথেষ্ট বড় হয়েছে, এইসব বিষয় নিয়ে চিন্তা করার কিছুই নেই। সে ছাড়া যদি অন্য লোক হতো তার সাথে এমন ঘটনাই ঘটতো। তখন ইউভান বলে যে সে ছাড়া যদি অন্য কেউ তার সাথে থাকতো তাহলে এমন ঘটনা অবশ্যই ঘটতো না। কেন, আমি কি স্পেশাল? তখন ইভান বলে, অবশ্যই তুমি স্পেশাল, তোমার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে, এটা স্পেশাল নয়তো কি? তখন সে বলে, হ্যাঁ তাই, তোমার রিয়াকশন আমি উল্টাপাল্টা দেখছি। এদিকে কুইন মাদারকে দেখানো হয়, যার কাছে একজন কোর্ট লেডি এসে বলে যে ইউভানকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। তারপর আমরা দেখতে পাই সে ইউভানের সাথে দেখা করতে যায়। তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ইউভান বলে তার তেমন কিছুই হয়নি। তখন সে জানায় তাহলে তাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে। বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার চিন্তা ভাবনা করে দেখা উচিত ছিল। কারণ তোমরা দুইজন দুই দুনিয়া থেকে এসেছো, তাই তোমাদের প্রবলেম হতে পারে। ইওয়ান তখন বলে, আমরা দুইজন যেমন দুই দুনিয়া থেকে এসেছি, আপনারাও তো ঠিক তেমনই ছিলেন। ভাইয়ের সাথে কি আপনার সম্পর্ক ভালো ছিল? তখন তার মনে পড়ে যায়, যখন তাদের একটি ইভেন্টে যাওয়ার কথা ছিল, সে বারবার তার হাজবেন্ডকে কল করছিল, কিন্তু তার হাজবেন্ড কল রিসিভ করে না। তখন ইওয়ান বলে যে ভাই কি আবার পালিয়ে গিয়েছে? তখন সে জানায় হ্যাঁ, তার ভাই পালিয়েছে। তখন ইওয়ান বলে, আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, আমি আপনার সাথে ইভেন্টে চলে যাব। সে বলেছিল তার প্রয়োজন নেই, কারণ তার বাবা তাকে পছন্দ করে না। তারপরও ইভান তার সাথে গিয়েছিল। তখন কুইন মাদার বলে, এইসব লাইফে কেউই হ্যাপি থাকে না। এদিকে আমাদের ইমিচুকে দেখানো হয় যে কিনা ইভানকে কল করার ট্রাই করছিল। বারবার তার বলা কথাগুলো তার কানে বাজছিল, কিন্তু সে কোনোভাবেই তাকে কল করতে পারে না। অন্যদিকে আমাদের ইভানকে দেখানো হয় যে কিনা তাদের কন্ট্রাক্টটি পড়ছিল, যে কন্ট্রাক্টে কি কি লেখা রয়েছে, ৩ বছরের আগেই তাদের ডিভোর্স নিতে হবে। অন্যদিকে আমাদের গ্র্যান্ড কিংকে দেখানো হয় যে কিনা বসেছিল আর ওই আগুনের কথা ভাবছিল, যেদিন ইভানের ভাই মারা গিয়েছিল। তারপর সে কুইন মাদারের সাথে কথা বলতে চলে যায়। এদিকে কুইন মাদারকে দেখানো হয় যে কিনা চুপচাপ বসেছিল, তার মন খারাপ ছিল। গ্র্যান্ড কিং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে জানায় তার কিছু হয়নি, তার হাজবেন্ডের মৃত্যুর কথা মনে পড়ছে। সে তখন বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, সেটা যাতে সে ভুলে যায়। তখন সে জানায় যে এটা অ্যাক্সিডেন্ট ছিল না, সে ইচ্ছে করেই আগুন লাগিয়ে দিয়েছিল, কারণ তার ছেলের একটি ভবিষ্যৎ রয়েছে। তার হাজবেন্ড ইচ্ছে করে সবকিছু তার ছোট ভাইকে দিয়ে দিচ্ছিল, যেটা সে মানতে পারছিল না। আর সে খুব ভালো করেই জানতো তার হাসব্যান্ড মারা গেলে তার সবকিছুই তার ছেলের নামে চলে আসবে। এদিকে ইভানকে দেখানো হয় যে কিনা কন্ট্রাক্টটি তার লকারে রাখতে যায়। তখনই হুট করে নজর পড়ে তার বড় ভাইয়ের লেখা কাগজের উপর, যে কিনা সব নিয়ম কানুন তার নামে লিখে গিয়েছিল। এটা পুড়ে যাচ্ছিল, কিন্তু সে অর্ধেকটাই বাঁচাতে পেরেছিল। তাকেই তার বড় ভাই কিং হিসাবে দেখতে চেয়েছিল, কিন্তু তার ভাবি এটা হতে দিল না। এদিকে ইমিচুর ভাই এবং ভাবিকে দেখানো হয়। ইমিচুর ভাইয়ের চুলের স্টাইলটা কিছুটা ভিন্ন ছিল। তখন তার ওয়াইফ জিজ্ঞাসা করে সে এইভাবে কেন কেটেছে। তখন ইমিচুর ভাবি বলে যে তোমাকে ইভানের মতো হতে হবে না, তুমি যেমন আছো তেমনই অনেক ভালো। তখনই ইমিচুর বাবা তৈরি হয়ে চলে আসে। তখন ইমিচুর ভাই তাকে বলে যে বাবা, আজ তোমার মেয়ের বিয়ের কথাবার্তা পাকা করতে যাচ্ছ, একটু ভালোভাবে কথা বলো।
তুমি তাকে মেয়ে হিসাবে না মানলেও সে তো তোমার মেয়ে। এটা তোমাকে বাধ্য হয়ে মানতে হবে। বাবা বলে বেশি কথা না বলার জন্য। অন্যদিকে আমাদের ইমিচুকে দেখানো হয় যে কিনা ইভানের সাথে গাড়ি দিয়ে যাচ্ছিল। ইভানের অ্যাসিস্ট্যান্ট বলে এখানে আমাদের ৪ ঘন্টা সময় থাকতে হতে পারে। তাই তোমাকে বলে রাখছি সাবধানে থেকো। তারপর আমাদের দেখানো হয় ২ ফ্যামিলির একে অপরের সাথে দেখা হয়ে যায়। ডিনার টেবিলে বসে ইমিচুর ভাই বারবার তাকে জিজ্ঞাসা করছিল, "তোমাদের ১ম দেখা কিভাবে হলো? বা তোমাদের রিলেশন স্টার্ট কিভাবে হলো?" এই টাইপের প্রশ্নগুলো করছিল। ইমিচুর বাবা তার ভাইকে প্রশ্ন করতে নিষেধ করে। আর সে বলতে শুরু করে, "আমার মেয়েকে দেখে রেখো, তাকে সাবধানে রেখো।" তখন ইভান বলে, "আপনি চিন্তা করবেন না আঙ্কেল।" এই কথা শুনে ইমিচু বলে যে, "আপনার আমার জন্য মিথ্যা চিন্তা দেখাতে হবে না। আমি খুব ভালো করেই জানি আপনি আমার জন্য চিন্তা করেন কি না। আপনি যদি আমার জন্য এতই চিন্তা করতেন, এতই দরদ, এত মায়া থাকতো, তাহলে অবশ্যই আমার অ্যাক্সিডেন্টের পর আমার সাথে যোগাযোগ করতেন। অন্তত আমাকে একটি কল করে জিজ্ঞাসা করতেন আমি কেমন আছি। কিছুই তো করেননি। তাহলে এত মায়া দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি খুব ভালো করেই জানি আপনি কি চান বা কি আপনার প্রয়োজন।" ইভান তখন তাদের কথার ভিতর ঢুকে আর অন্য কথা ঘুরিয়ে ফেলে। ডিনার শেষ হয়ে আমরা ইভান এবং ইমিচুকে দেখতে পাই যারা কিনা বাসায় চলে এসেছিল। ইমিচু একা সময় কাটাতে চাচ্ছিল কিন্তু ইভান তাকে একা থাকতে দিচ্ছিল না। তারপর ইভান তার পাশে গিয়ে বসে আর তাকে বলে, "আমার মনে হচ্ছে তোমার বাবা আমাকে অনেক বেশি পছন্দ করে। যদিও বা এটা তোমার কাছে পছন্দ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হয়তো এটা তোমাকে ইউজ করার জন্য।" তখন সে বলে সে আমাকে কি ইউজ করবে? আর করলেও তো কোনো সমস্যা নেই, তাই না? তখন ইমিচু বলে, "আচ্ছা, আমার মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো। এটা কি সত্য?" তখন ইভান বলে, "হ্যাঁ, আমি এতদিন গোপন রেখেছি। একটি কথা বলেই দেই, আসলে আমি তোমাকে পছন্দ করি। এতদিন যাবৎ বলতে পারিনি বা বলার ইচ্ছে ছিল না। তার মানে এই নয় তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ডিভোর্স দিব না বা তোমাকে বিয়ে করে একবারে রেখে দিতে চাইবো। তুমি আমার ফায়দা নিতে পারো। তোমার আমার টাকা নেওয়ার হলে টাকা নিতে পারো, ক্ষমতা নেওয়ার হলে ক্ষমতা নিতে পারো। যা মন চায় নিতে পারো। আমার হৃদয়টা সহ সবকিছুই তোমার। তুমি নিয়ে নিতে পারো।" তখন সে বলে যে, "টাকার যে বিষয়টা, টাকা তোমার থেকে আমার বেশি আছে এটা তুমি খুব ভালো করেই জানো। টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তোমাকে যদি দেওয়ার প্রয়োজন হয় দিতে পারবো।" তারপর তারা গাড়ি দিয়ে বাসায় যাওয়ার পথে একে অপরের হাত ধরার চেষ্টা করে। তখনই কল চলে আসে আর সে কল রিসিভ করে কথা বলায় বিজি হয়ে যায়। আসলে কলটি করেছিল প্রাইম মিনিস্টার। আমরা তো খুব ভালো করেই জানি ইউয়ান প্রাইম মিনিস্টারের সাথে ইমিচুকে কথা বলা পছন্দ করে না। তারপর সে তাকে বাসার সামনে পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। ইমিচু যখন বলে তাকে বাসায় আসার কথা, সে বলে, "না, আর আমাদের দেখা হবে বিয়ের দিন।" একথা বলে সে এখান থেকে চলে যায়। আর ইমিচুও ভিতরের দিকে যেতে শুরু করে। সার্ভেন্টরা তার জন্য অপেক্ষায় ছিল। সবাই বলে, "আপনার মিটিং কেমন ছিল?" তখন সে বলে, "মিটিং নয় তো ডিনার ছিল।" তারা বলে, "হ্যাঁ, এটাকেই আমরা মিটিং হিসাবে ধরে নিয়েছি। তাছাড়াও আমরা এতক্ষণ যাবৎ আপনার অপেক্ষায় ছিলাম। খাবার পর্যন্ত খেতে পারিনি।" সে তখন বলে, "তাহলে চলো আমরা রেস্টুরেন্টে যাই।" তারা পাশের একটি রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে অনেক মজা করে খাবার খায়। এদিকে ইভানকে দেখানো হয় যে কিনা চলে যায় প্রাইম মিনিস্টারের কাছে। প্রাইম মিনিস্টারের পিএ এসে বলে, "ইভান এসেছে আপনার সাথে কথা বলতে।" সে বলে তাকে পাঠিয়ে দাও। ইভান যখন তার কাছে আসে তখন সে বলে, "কি নিয়ে এসেছো?" সে তখন তাকে জানায় যে সে আসলে ইমিচুকে পছন্দ করে। এটা শুনে প্রাইম মিনিস্টার বলে, "হ্যাঁ, এটা তো আমি জানি।" ইমিচু কি এই বিষয়ে কোনো কিছু জানে? তখন সে বলে, "হ্যাঁ, ইমিচু জানে।" তখন সে জানায়, "ইমিচু যেহেতু জানে তাহলে তো আর কোনো প্রবলেম নেই। আমাকে বলারও কিছু নেই। কিছুদিন পরেই তো তোমাদের বিয়ে। তাই এই বিষয়গুলো নিয়ে আমার সাথে ডিসকাস করার মতো কিছু হয়েছে এটা আমি মনে করি না।" তারপর সে গাড়িতে আসে আর ইমিচুকে টেক্সট করে জানায় সে যাতে টাইম মতো খাবার খেয়ে নেয়। ইমিচু তখন মিটিং এ ছিল। টেক্সট দেখে সেও অনেক খুশি হয়। সিন চলে আসে বিয়ের দিনে যেখানে আমরা ইভানকে দেখতে পাই। সে সুন্দর হয়ে তৈরি হয়েছিল আর জিজ্ঞাসা করছিল ইমিচু কোথায়। তখন সার্ভেন্টরা বলে যে ইমিচু বলবেন না, সে তো আপনার ওয়াইফ হতে যাচ্ছে, ওয়াইফ বলেন। তখন সে বলে, "আচ্ছা বলো আমার ওয়াইফ কোথায়?" তখন তারা বলে যে সে তৈরি হচ্ছে। এদিকে আমরা ইমিচুকে দেখতে পাই যাকে তৈরি করা হচ্ছিল। আসলেই তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সে ট্র্যাডিশনাল একটি ড্রেস পরে তৈরি হয়ে চলে আসে। বাহিরে বিয়ের আমেজ একদম ভালোই চলছিল। সবাই বিয়ের জন্য প্রস্তুত ছিল। শুধু বাকি ছিল বর আর কনের আসার। তারা ২ জন যখন চলে আসে তখন বিয়ের রিচুয়াল শুরু হয়ে যায়। ধীরে, ধীরে তাদের নিয়ম-কানুনগুলো পালন করা হয়। তারপর ইমিচুকে একটি পানি খাওয়ার জন্য দেওয়া হয়। সে পানিটি পান করে আর তাকে এটা জানানো হয় সে যাতে নিচের দিকে মাথা করে থাকে, উপরের দিকে মাথা ওঠানো যাবে না। অন্যদিকে প্রাইম মিনিস্টার আর কুইন মাদারকে দেখানো হয়।
কুইন মাদার প্রাইম মিনিস্টারকে বলে যে, "তুমি এখানে কি করছো? তোমার তো বিয়েতে থাকার কথা ছিল।" তখন প্রাইম মিনিস্টারও তাকে বলে, "আপনারও তো বিয়েতে থাকার কথা ছিল। তাহলে আপনি এখানে কি করছেন?" সে তখন জানায়, "চলো এখন যাবো বিয়ের দিকে।" তারপর আমাদের ২ জনের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। তারা মহলের দিকে ফিরছিল বিয়ে শেষ করে। আর পুরো মিডিয়া পাড়া তোলপাড় ছিল তাদের এই বিয়ের ভিডিওতে। সার্ভেন্টরাও বসে, বসে বিয়ের ভিডিও দেখছিল। প্রাইম মিনিস্টার ভিডিও দেখে অনেক রাগান্বিত হয়। তখন কুইন মাদার বলে, "এত রাগান্বিত হওয়ার কি আছে? তুমি তো আগে থেকেই জানতে তাদের বিয়ে হবে। তোমার পাওয়ার দিয়ে কেন তাদের বিয়ে আটকালে না?" তারপর তারা যখন মহলে আসে তখন আমরা ইমিচুকে দেখতে পাই, যার কিনা কাশি শুরু হয়ে যায়। কাশি ওঠার কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারায়। তার জ্ঞান হারানোর পেছনে রহস্য কী ছিল এটা নিয়েই সবাই তোলপাড়। সবাই ডক্টর ডাকতে শুরু করে। কিন্তু এখানে ডক্টর আসতে তো অনেকক্ষণ সময় লাগবে।